ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আমরা একটি নতুন ক্লাসের সূচনা করছি আজ, সংস্কৃত ভাষা শিক্ষা, যেখানে আমরা সবাই যে ভাষার সাথে কিন্তু বেশ ভালোভাবে পরিচিত। আপনারা প্রত্যেকে কিন্তু সংস্কৃত জানেন। সংস্কৃত জানেন না এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া সারা পৃথিবীতে বিরল। শুধুমাত্র যারা বাংলাভাষী বা ভারতবাসী যারা, তাদের মধ্যে তো বিরলই, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের অন্যান্য ভাষাতেও আমাদের সংস্কৃত ভাষার সংযোগ কিন্তু রয়েছে, এবং সেটা অনেকেই হয়তো জানেন না বা বোঝেননি বা সে বিষয়ে ভাবেননি। বিভিন্ন ভাষার মধ্যে কিন্তু আমরা অনেক সংস্কৃত শব্দ পেতে পারি। তা আমরা ভারতীয় হিসাবে অবশ্যই গর্ববোধ করি যে ভাষার মাধুর্য, দেবভাষা বলুন, বা যে ভাষার মধ্যে অনেক সায়েন্স বা বিজ্ঞান লুকিয়ে আছে। এই ভাষার উচ্চারণ করলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালোভাবে সঞ্চালিত হয় সংস্কৃত যথাযথ উচ্চারণের মাধ্যমে। আমি যদি এখন পূর্ণমাদাহ আরও সুন্দর করে উচ্চারণ করি, ওং পূর্ণমাদাহ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। অর্থাৎ আমরা যথাসম্ভব যথা সুন্দরভাবে যত চেষ্টা করব ততই সুন্দর হবে। এখন যে সংস্কৃত শব্দগুলি, যে সংস্কৃত ভাষা আমরা শিখব, প্রথমত হচ্ছে আমাদের শব্দের জ্ঞান যথাযথ প্রয়োজন, তারপর তার উচ্চারণ জ্ঞান প্রয়োজন। উচ্চারণ যত সুন্দর হবে তত সুন্দর আপনি সংস্কৃত ভাষাকে আরও সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন নিজের জীবনে। তাই উচ্চারণের শুদ্ধতা অবশ্যই প্রয়োজন। তাই সর্বপ্রথম যে কথাগুলি বলতে হয় সেটি হচ্ছে, আমাদের তো প্রত্যেকেরই একটা আলাদা আলাদা করে ভাষা আছে, এবং প্রত্যেকেই বিভিন্ন ভাষায় কথা বলি, যেভাবে হোক মনের ভাবকে প্রকাশ করি। এবং সেই মনের ভাব প্রকাশ করার জন্য যে ভাষাগুলো উদ্ভব হয়েছে, সংস্কৃত ভাষাও কিন্তু একসময় মানুষের মুখের ভাষা ছিল। যদি আপনারা রামায়ণ, মহাভারত বা আরও অনেক কিছু যদি পড়ে থাকেন, তার পূর্বে বেদ, উপনিষদ যেগুলি ছিল, সেগুলির মধ্যে আমরা কি পাই? আমরা বেদের মধ্যে পাচ্ছি ঋগ্বেদের প্রথম মন্ত্র কি, যে বেদটিকে সর্বপ্রথম বেদ বলা হয়, ঋগ্বেদ। ঋগ্বেদের প্রথম মন্ত্রে বলা হচ্ছে অগ্নিমিরে পুরোহিতম যজ্ঞস্য এইভাবে শুরু হচ্ছে, যজ্ঞস্য দেবমৃত্যুজম হোতারম রত্নধাতমম। ওম অগ্নিমিরে পুরোহিতম যজ্ঞস্য দেবমৃত্যুজম হোতারম রত্নধাতমম। এইবার যখন আপনি এই শব্দগুলিকে জানবেন, অগ্নিম ইড়ে, অগ্নিম ইড়ে, যখন অগ্নিম এবং ইড়ে শব্দটিকে আলাদা করতে পারছেন, অগ্নিম ইড়ে, ঠিক আছে। অগ্নিম ইড়ে পুরোহিতম, পুরোহিতম, পুরোহিতম কথাটি কোথা থেকে আসলো? পুরোহিত মানে কি? দেখুন, বেদের প্রথম মন্ত্রেই পুরোহিত কথাটি রয়েছে। পুরোহিতকে, যিনি যজ্ঞকে বা যজ্ঞের যে বার্তাকে নিয়ে যায়, কার কাছে নিয়ে যায়? দেবতাদের কাছে নিয়ে যায়। এখানে অনেকে হয়তো পৌরোহিত্য কার্যকলাপ করেন। একজন পৌরোহিতের বা পুরোহিতের কাজ কি? প্রধান কাজ হচ্ছে যজ্ঞকে বহন করে নিয়ে যাওয়া। কার কাছে? দেবতার কাছে। এবং বেদের যে যজ্ঞ হয় বা যা কিছু হয়েছে, সমস্ত কিছু পুরোহিতকে, অগ্নিদেব, অগ্নিদেব হচ্ছেন পুরোহিত। সেই পুরোহিত এবং তার হয়ে আপনারা বর্তমানে যজ্ঞ করছেন, এবং সেই যজ্ঞের ফল কার জন্য লাভ হবে? যজমান, নিশ্চয়ই যজমানের জন্য। তার মানে কি, এই যে বিষয়টা বা ভাবনাটা, যেমন আমরা অগ্নিকে আশ্রয় করছি, অগ্নিকে আশ্রয় করছি, ঠিক তেমনই আমাদের বেদ বলুন, উপনিষদ বলুন বা বিভিন্ন শাস্ত্রগ্রন্থগুলি বলুন, সর্বক্ষেত্রেই কিন্তু আমাদের সংস্কৃত ভাষাকে প্রয়োজন। তাই সংস্কৃত ভাষা হচ্ছে আমাদের কাছে একটা মাতৃস্বরূপ, শিখর স্বরূপ। সেই ভাষাকে আমরা যথাযথভাবে, সুন্দরভাবে, শ্রদ্ধার সঙ্গে, ভক্তি করে জানব। তাহলেই প্রত্যেকটি মুহূর্তে আমরা সেই ভাষাটিকে আরও সুন্দরভাবে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারবো, নিজেদের মধ্যে গঠন করতে পারবো। তাই শুরু করছি আমরা। দেখুন,
সংস্কৃত ভাষা শিখতে গেলে সর্বপ্রথম দেখুন, আপনারা যে কোনো শব্দ শিখতে গেলে বা যে কোনো বর্ণ বা যে কোনো ভাষা শিখতে গেলে আমাদের বর্ণমালার প্রয়োজন হয়। প্রত্যেকটি শব্দেরই কিছু বর্ণমালা থাকে, প্রত্যেকটি ভাষারই বর্ণমালা থাকে। তেমনই সংস্কৃতেও বর্ণমালা আছে। আমরা বাংলাতেও সংস্কৃত শব্দের উচ্চারণ করতে পারি, মানে বাংলা ভাষাতে, ভাষা নয় বাংলা অক্ষরে লিখতে পারি অ আ দিয়ে, তাই না? অগ্নি, অ গয় নয় রশ্মি, অগ্নি, এই কথাটিকে যখন আমি বাংলাতে লিখি, এই কথাটিতে যদি আমি দেবনাগরী হরফে লিখি সেটা হচ্ছে অগ্নি। উচ্চারণ কিন্তু পাল্টে যাবে না, ভাষা এক থাকবে, আমি যে কোনো লিপিতে লিখতে পারি। ঠিক আছে, তা সেই জন্য আপনারা কিন্তু বেশিরভাগ সংস্কৃত বইগুলি বা বেশিরভাগ সংস্কৃত ভাষার যে বই বলুন যা কিছু পাওয়া যায় সবই কিন্তু দেবনাগরী হরফটাতে লেখা। কিছু কিছু কথা সারদা লিপি, ব্রাহ্মী লিপি এবং অন্যান্য তামিল লিপি, বাংলা লিপিতেও লেখা আছে, প্রচুর বই পাওয়া যায়। তা আমরা দেখুন সর্বপ্রথম কি, যে কোনো ভাষাকে শিখতে গেলে তার ভাষার ব্যাকরণকে শিখতে হয়। আমরা কিন্তু সেই প্রথম স্থান যেটা হচ্ছে ব্যাকরণ। বেদের মুখকেও কিন্তু ব্যাকরণকেই বলা হয়, বেদের মুখ, অর্থাৎ সেই ব্যাকরণকেও কিন্তু আমাদের যথাযথভাবে জানতে হবে। তাহলে আমাদের শুরুটা কিন্তু সেই ব্যাকরণকে নিয়েই হচ্ছে। ব্যাকরণ মানেই যে খুব কঠিন জিনিস নয়, একদমই কঠিন নয়, শুধু একটু বুঝতে হবে কোন জায়গাটা কি বলছে এবং কোথায় আমি কিভাবে নিজেকে প্রয়োগ করব। তা প্রথমেই দেখুন কতগুলি বর্ণমালার ব্যাপার আছে। দেখুন বর্ণ, বর্ণ কাকে বলছে এটাকে আমাদের বুঝতে হবে। বর্ণ হচ্ছে যে, মানে আমরা যে কথা বলতে যাচ্ছি না, কথা বলতে গেলে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করছি, অহম প্রশান্তঃ, আমি প্রশান্ত, অহং প্রশান্তঃ, সহ কৃষ্ণেন্দু, সে কৃষ্ণেন্দু, সহ তন্ময়, সে তন্ময়, সহ সুকান্ত, সহ সুকান্তঃ। অর্থাৎ যে ব্যক্তিগুলোর নাম পুংলিঙ্গবোধক, পুরুষবোধক, প্রত্যেকটি নামের আলাদা আলাদা ব্যাপার আছে। যেমন অনন্ত গোপাল দাস, অনন্তঃ, তন্ময়ঃ, সুকান্তঃ, সুহাসঃ, বিভাসঃ। দেখুন সবার নাম, মঙ্গলময়ঃ, কৃষ্ণেন্দু, এর আবার রস্যু, অর্থাৎ এক একজনের নামের শেষও আলাদা আলাদা আছে এবং সেগুলোও কিন্তু আমাদের শিখতে হবে। প্রত্যেকটি শব্দের আবার আলাদা আলাদা রূপ হয়, সেগুলো আমাদের বুঝতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা এই সবগুলোই বুঝবো খুবই সংক্ষেপে এবং খুবই সহজভাবে। সেই নামটাকে আমাদের পরিবর্তন করতে, আমি যদি বলি যে কৃষ্ণেন্দুর আজ পুজো পাঠ আছে, তাহলে আমি যদি বলি কৃষ্ণেন্দু কি করছে, আমি বললাম কৃষ্ণেন্দুর জন্য এই হয়েছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কৃষ্ণেন্দু কথাটিকে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন বিভক্তিতে ফেলতে হচ্ছে, তাই না? সেই ফর্মগুলোই কিন্তু আমাদের জানতে হবে, আর কিছু না। যেমন স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও আমরা কিছু কিছু বিষয় জানি এবং তার ফর্মগুলি জানি, ঠিক তেমনই আমাদেরও এখানে কিছু ফর্ম জানতে হবে, কিন্তু সেগুলো আমরা প্রথম থেকে জানবো না, একদম ধীরে 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 এগোবো, একদম পরপর, তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে সেগুলি বসে যাবে। কিন্তু আপনাকে রেগুলারলি ক্লাস মেনটেন করতে হবে। যদি ক্লাস করতে না পারেন তাহলে রেকর্ডেড ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে, তাহলেই আপনারা শিখতে পারবেন যথাযথভাবে। তো যাই হোক, তাহলে যে সাংকেতিক চিহ্ন বলুন বা যাই বলুন না কেন, অর্থাৎ সেই ধ্বনিগুলিকে লিখে প্রকাশ করার জন্য যাদেরকে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় বর্ণ। তাহলে সে একটি বর্ণ এবং সেই বর্ণগুলিকে আবার কিছু ভাগে ভাগ করা যায় সংস্কৃত বর্ণমালায়। ঠিক আছে, সংস্কৃত বর্ণমালার দুটি ভাগ, একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আমরা বলি অনেকে স্বরবর্ণ, স্বরবর্ণ বানান যখনই বলছি উচ্চারণটা স্বর, তালবস্যায় তালবস্যা, তালব্য যে স, তালব্য যেখানে উচ্চারণ হয় তালব্য স, তার সাথে র হচ্ছে আমাদের যে উচ্চারণটা, সেখানে কিন্তু স্বরবর্ণ এরকম হচ্ছে। কিন্তু যদি যথাযথ উচ্চারণ করতে হয় তাহলে কী বলবো, স্বরবর্ণ, স্ব সাথে ব আছে, স্বরবর্ণ, পরিষ্কার, অর্থাৎ স্বরবর্ণ। স্বরবর্ণ নয় কিন্তু এর উচ্চারণ তালুতে, আর যে দন্তস্বা তার উচ্চারণ দন্তে, ওই জন্য দন্ত বলা হচ্ছে, দন্তস্বা, স্বরবর্ণ। ঠিক আছে, শ্যামবাজার, শ্যামবাজারটা কেমন, তালুব্যস্যা, শ্যাম, তালুতে চলে যাচ্ছে, তালুটা ঠিক ওপরে। ঠিক আছে, এইরকমভাবে আমরা এইসব বিষয়গুলো কিন্তু আমরা জানবো। ঠিক আছে, কোন বর্ণ কোন জায়গায় উচ্চারণ করতে হবে, কোন বর্ণ কোন জায়গায় থাকতে হবে। আচ্ছা, একজন ক্যামেরা অন করে রেখে দোকান দেখাচ্ছেন, আমি বুঝতে পারছি না, আপনি একটু অফ করে দেবেন? দোকান দেখতে পাচ্ছি না, কি দেখাচ্ছেন আপনি, মানে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, যদি একটু ওটা অফ করে দেন ভিডিওটা। বিভাসচন্দ্র দাস নাকি? হ্যাঁ,
আপনার ক্যামেরাটা একটু অফ করে দিন, আপনি দেখুন সামনে তাহলে ঠিক আছে, কিন্তু দোকান দেখছেন। অফ হয়েছে তো দাদা? অফ করা নেই, ক্যামেরাটা অন হয়ে আছে। অফ অফ হয়েছে দাদা এখন? হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে। হুম, তাহলে আমরা যে কোন জায়গায় আলোচনা করছিলাম, হ্যাঁ, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, তার মানে উচ্চারণ স্থান, বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। কোন কোন শব্দের কোন কোন রূপ, কোন জায়গায় কোনটিকে ব্যবহার করব, শুধুমাত্র কয়েকটি সিম্পল নিয়ম জাস্ট অনুসরণ করতে হবে। তাহলে আপনার ব্যাকরণের দেবতা আসবে। ব্যাকরণের দেবতা কী করে আসবে? তখন যে কোনো শব্দকে আপনি ভাঙতে পারবেন, যে কোনো শব্দকে উচ্চারণ করে সেটাকে উচ্চারণ করে তার প্রত্যয়, তার নিহিত অর্থ সমস্ত কিছু বার করতে পারবেন। দেখুন, আপনি যদি গীতার শ্লোকটি দেখেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, প্রথম শ্লোকটি আছে কি বলছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযোৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়া। এই কথাটি বলছে। বলছে কি বলছে? প্রথম শুরুটা কি বলছে? ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্র, ক্ষেত্রটা হয়ে গেল ধর্মক্ষেত্র। আমরা বলি যে মাঠে যা, মাঠ আর মাঠে যা দুটোর মধ্যে পার্থক্য আছে। মাঠে মানে কি? কোনো একটা স্থানে যেতে বলা হচ্ছে, প্রাপ্তি করতে হবে মাঠে। এখানে হচ্ছে ধর্মক্ষেত্রে। তাহলে যেই ক্ষেত্রটা হচ্ছে ধর্মের এবং ক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, সেটা কিন্তু প্রকাশিত কোনো কিছু। ধর্মক্ষেত্র এখানে কুরুক্ষেত্রের বিশেষণ, ওই জন্য কুরুক্ষেত্রে যা আছে ওই হিসাবে কিন্তু ধর্মক্ষেত্রে। এখন যদি বলতো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, তাহলে আবার ধর্মক্ষেত্র হতো কুরুক্ষেত্র, যেমন কুরুক্ষেত্র হলে ধর্মক্ষেত্র হতো। এই রকমভাবে কিন্তু আমরা এগুলোও বুঝবো, ঠিক আছে? অর্থাৎ ক্রিয়া থেকে শুরু করে, বিশেষণ থেকে শুরু করে সমস্ত বিষয়, যেমন ইংরেজিতে অ্যাডজেক্টিভ, ভার্ব, যেগুলো আপনারা সেকেন্ড প্রোনাউন, নাউন, সব এখানে আমরা শিখব। সাধারণ বিষয়, এগুলো থেকেই কিন্তু কপি করে সমস্ত ভাষার বিশেষ করে মর্যাদা লাভ করেছে। যাই হোক, আপনারা ইংরেজিতে ফাদার বলেন, মাদার বলেন, এই বিষয়টাও কিন্তু দেখুন আমাদের সংস্কৃত ভাষা থেকে এসছে। মাদার বাংলায় সংস্কৃতে কি বলে? মাতা, মাতা, সেটাই বিকৃতি করে যারা উচ্চারণ করতে পারে মাতার, মাতার, মাদার, মাদার, মাদার হয়ে গেছে। ফাদার পিতা থেকে পিতর, পিতর, ফেতর, অনেকে পি উচ্চারণ করতে পারে না বলে ফেদার বলে। তার মানে এইখান থেকে ফাদার, এই কথা যে উৎপত্তি, আপনারা বলেন গ্রিক বলুন, ল্যাটিন বলুন, যা কিছু বলুন, সব কিন্তু এই সংস্কৃত ভাষার কাছে ঋণী। এ ভাষা বহু প্রাচীন। এর ভাষার মাধুর্য সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, শুধু ভারতবর্ষে নয়, শুধু উপমহাদেশে নয়। এ ভাষা সমগ্র পৃথিবীর, আপনি পুরনো ডিকশনারি খুলবেন, যত পুরনো ডিকশনারি খুলবেন, সেই ভাষার ব্যুৎপত্তি কোথা থেকে হয়েছে, সেই ভাষায় সেই শব্দটা কোথা থেকে এসেছে, সেটাও কিন্তু আপনি আমাদের এই সংস্কৃত ভাষা থেকেই পাবেন, ঠিক আছে? যাই হোক, একটা ওল্ড এবং সবচেয়ে পুরাতন একটি ভাষা আপনি শিখতে চাইছেন, এবং দেবভাষা। এই ভাষার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে তবেই আপনি শিখতে পারবেন, না হলে নয়। তাহলে আমরা কি শিখলাম? প্রথমত যে বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। পরিষ্কার? তাহলে উচ্চারণ আমরা কী করবো? স্বরবর্ণ নয়, স্বরবর্ণ, আর ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জন বর্ণ নয়, ব্যঞ্জনবর্ণ, না, নয়ের সাথে অ আছে, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ। এইভাবে কিন্তু আমরা ভাগ করব। দেখুন, সংস্কৃত ভাষাকে আমরা সবাই দেবভাষা বলি। আমি যে পিডিএফটা দিয়েছি, ওই পিডিএফটা দেখতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। এবং যেহেতু এটাকে নাগরী লিপি বলা হচ্ছে এবং দেবতাদের ভাষা, তার জন্য দেবনাগরী বলা হয়ে থাকে। এবং এই দেবনাগরী লিপি আপনারা সবাই চেনেন, কেননা হিন্দিতে কিন্তু এই দেবনাগরী লিপিকেই ব্যবহার করা হয়, ঠিক আছে? যাই হোক, কারোর বোধহয় নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে, জয়েন হচ্ছে আর বেরোচ্ছে। যাই হোক, তারপর কি বলছে দেখুন, এই স্বরবর্ণগুলিকে আমরা জানবো। স্বরবর্ণগুলি কি কি বলছে? যে বর্ণগুলি অন্য বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে তাদেরকে আমরা স্বরবর্ণ বলি, স্বরবর্ণ বলি। যেমন কি অ, আ, ই, ই, উ, রি, রি, লি, লি, এ, ఐ, অ, ঔ। এই যে 14টি স্বরবর্ণের কথা বললাম, স্বরবর্ণ, দেখুন প্রত্যেকটি কিন্তু নিজে নিজে উচ্চারণ হতে পারছে। আ, আ, দেখুন অটা উচ্চারণ করছি, অয়ের সাথে আ বলে আলাদা কিছু নেই, অটাই দীর্ঘ হয়ে যাচ্ছে, আ, আ, এই দীর্ঘ, আর কিচ্ছু না। ই, ই, আমরা বলি না হ্রস্ব ই দীর্ঘ ই, ওরকম কোনো কিছু নেই। হ্রস্ব ই দীর্ঘ ই শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য, ছোটো বাচ্চাদেরকে বোঝানোর জন্য। কিন্তু আমরা এখন সকলে বড় হয়ে গেছি, আমরা যখন লিখি নদী, তখন কি বলি? ন, দ, দীর্ঘি, এরকম করে বলি? নিশ্চয়ই বলি না। নদী,
এরকম বলি। নদী অর্থাৎ দীর্ঘ উচ্চারণ হবে, তার জন্য নদীটা দীর্ঘিকার দিয়েছে। এখন যদি বলি মতি, বুদ্ধি, এগুলো শর্ট উচ্চারণ করবো, মতি, বুদ্ধি, পরিষ্কার। আর কিচ্ছু না, শুধুমাত্র হ্রস্ব দীর্ঘের ভাবটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা উচ্চারণ করব আ, আ, ই, ই, উ, উ, রি, রি, লি, লি, এ, এই, আ, ঔ, হয়ে গেল। অর্থাৎ এই যে 14টিকে আমরা স্বরবর্ণ বলছি। তাহলে পরিষ্কার আপনাদের সবার কাছে, আপনারা সকলেই জানেন, তবুও আমি আরেকবার করে বললাম। তারপর যে বর্ণগুলি ব্যঞ্জন বর্ণ কথা বলছে, যে বর্ণগুলি নিজেরা স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না। আমরা সবাই ভাবি যে হয়তো ব্যঞ্জন বর্ণগুলি একা একা উচ্চারিত হয়, কিন্তু না, ব্যঞ্জন কখনো একা উচ্চারিত হতে পারে না, ও কিন্তু স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। ঠিক আছে, বর্ণমালা পড়ার সময় অবর্ণের সাহায্য ছাড়া কিন্তু ব্যঞ্জন বর্ণ উচ্চারণ হয় না। দেখুন ক, খ, গ, ঘ, দেখুন সবার শেষে অ আছে, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ঞ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য়, র, ল, ব, শ, স, স, হ। তিনটে স্বর কিন্তু আমি আলাদা আলাদা উচ্চারণ করলাম। ঠিক আছে, এবার প্রত্যেকটি শব্দেরও আলাদা আলাদা উচ্চারণ করলাম। দেখুন ক, প্রথমে যদি আমি স্বরবর্ণ যুক্ত না করে কয়ের উচ্চারণ করি তখন কী হবে, ক। আর যখন স্বরবর্ণ যুক্ত করলাম, ক। এটাই শুধু ডিফারেন্স, ক আর ক। ওটা হচ্ছে অর্ধেক উচ্চারিত হয়, তাই জন্য ব্যঞ্জন বর্ণের মাত্রা হয় অর্ধমাত্রা। স্বরবর্ণ সম্পূর্ণ উচ্চারিত হয়, তার জন্য স্বরবর্ণের মাত্রা এক মাত্রা, মানে সম্পূর্ণ উচ্চারিত হচ্ছে ওই জন্য এক মাত্রা। আর ব্যঞ্জন অর্ধেক উচ্চারিত হচ্ছে, ক, খ, গ, ঘ। এটা হচ্ছে ব্যঞ্জনের সঠিক উচ্চারণ। তাই জন্য আমরা বলি, যেমন ধরুন আমি যদি বলি রিক, রিক, রিকের সাথে কি বলছি, রিক, রি আর কয় হলন, ওটা হচ্ছে ব্যঞ্জন, কটা হচ্ছে ব্যঞ্জন। তাহলে রিকে যখন উচ্চারণ করছি রিক, ঋগ বেদা, তাহলে বলছি ঋকো বেদ, বলছি ঋকো বেদ, নিশ্চয়ই বলছি না, ঋকো বেদ বলছি আমরা কেউ। আপনারা একটু মাঝে মাঝে একটু পার্টিসিপেট করবেন, তাহলে খুশি হব, ভালো লাগবে। ঋকো বেদ বলি না ঋগ্বেদ বলি, বলুন কি বলি আমরা? ঋগ্বেদ। কেন বলি, কেন বলি আমরা? শুধুমাত্র দেখুন ওটা ব্যঞ্জন, ঋক, তার যে কটা সেটা কিন্তু ব্যঞ্জন, তার জন্য বলছি ঋগ্বেদ। ঠিক আছে, আবার দেখুন আমি যদি বলি সামবেদ, সামবেদ বলি আমরা, কিন্তু আসলে সামবেদ তো নয়, আসলে হচ্ছে সামবেদ। আমরা আসলে উচ্চারণটাকে আমরা এমনভাবে তৈরি করে নিয়েছি সামবেদ, সামবেদ বলে কিছু নেই, সামবেদ। ঠিক আছে, হ্যাঁ বলুন তন্ময়, আপনি যদি কিছু বলতে চান, কিছু বলবেন? কিছু বুঝতে পারছি না, আপনি কিছু বলবেন কিনা, যাই হোক। তারপর দেখুন, তাহলে ঋগ্বেদ, সামবেদ, পরিষ্কার হচ্ছে কি? এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো উচ্চারণের উপরে নির্ভর করবে আপনার সব কিছু। আপনি যথার্থ কিছু বলছেন? স্যার আমি একটা হ্যাঁ স্যার বলতাম, এই সবাই আনমিউট করে রেখে দিয়েছে বলে সমস্যা হচ্ছে। হ্যাঁ, সবাই আনমিউট করে রেখে দিয়ে বলতে শুনতে অসুবিধা হচ্ছে, বাইরের সাউন্ডগুলো ঢুকে পড়ছে। সবাই তো আনমিউট করেনি, কে আনমিউট করে স্যার? এখন আপনারটা খালি আনমিউট আছে আর আমারটা শব্দ আসছে বাইরে থেকে খুব। কে জানে, জানি না তো। চলুন আরেকবার শুনুন ভালো করে, মিউট করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখুন ঋক বেদা, ঋক বেদা, সামবেদা, অথর্ব বেদা, এইভাবে কিন্তু আমাদের উচ্চারণ করা উচিত। এবার থেকে যখন আপনারা শিখছেন, তখন কিন্তু আপনারা যখন সংস্কৃতে কথা বলবেন, তখন অবশ্যই সংস্কৃত ভাষার যে জিনিসগুলো সেগুলোকে এইভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। তাহলে ঋক বেদা, পরিষ্কার, ঋগ্বেদ বলবে না, ঋক বেদা, সামবেদা, অথর্ব বেদা, যজুর্বেদা, যজুর্বেদা, পরিষ্কার। এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় রাখবেন, তাহলে দেখবেন অল্প অল্প অভ্যাসের দ্বারা একটা সময় আপনি সুপ্রিম জায়গায় পৌঁছে যাবেন। তখন আপনার কাছে যে কোনো শব্দের উচ্চারণ অটোমেটিক্যালি আপনার মুখ নিয়ে নেবে, আপনাকে বলতে হবে না বা চর্চাও করতে হবে না, কিন্তু আপনার অভ্যাসটা অবশ্যই প্রয়োজন পড়বে। তাহলে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলোর বিষয়ে আপনাদের জানা হলো। এইবার আমরা চলে আসবো এই দেখুন একটি বিষয়ের উপরে, সেই বিষয়টি কি? দেখুন আমরা যে কোনো বর্ণ বা ব্যঞ্জন বা যাই কিছু বলি না কেন, সেগুলোর তো ভাগ আছে না, ভাঙতে হয় সেগুলোকে।
সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এবং স্বরবর্ণের আকৃতি বলুন, বিকৃতি বলুন, এই লেখালেখির বিষয়টা কিন্তু আপনারা পরবর্তীকালেও জানতে পারবেন, আপনারা নিজেরা চর্চার মাধ্যমে জানতে পারবেন। ঠিক আছে, আমরা যেটা শিখব এই লেখার ব্যাপারটা। অনেকেই কিন্তু এখন, আপনারা হয়তো অনেকেই এখানে বয়োজ্যেষ্ঠ আছেন, তারা অবশ্যই যুক্তাক্ষরগুলি পড়েছেন, ছোটোবেলায় পড়েছেন বা এখনও পড়ছেন, আপনারা পড়তে পারেন। কিন্তু বর্তমান যে প্রজন্ম আছে তারা কিন্তু অনেকেই এই যুক্তাক্ষর পড়তে পারে না। আমরা যেমন ছোটোবেলায় অঙ্ক বানান লিখতাম অ উময় ক, আর এখন বর্তমানে অঙ্ক বানান লিখে আ অনুস্বার ক। কতটা সহজ হয়ে গেছে, যুক্ত অক্ষরকে লিখতে হয় না। এবং তারা যখন এটিকে দেখে বলে এটি কোন শব্দ, এটা তো আমরা পড়িনি, এটি কোন বর্ণ, এটি তো আমরা পড়িনি, এই বিষয়ে কিন্তু তারা অবগত হতে পারে না। তাই অবশ্যই এই শব্দগুলিকে অবশ্যই দেখবেন, কেননা আপনারা সংস্কৃত ভাষার বই পড়বেন, সংস্কৃত বই পড়বেন, ভাগবত পুরাণ পড়বেন, গীতা পড়বেন, মহাভারত পড়বেন, বেদ পড়বেন, সবই পড়বেন। তাহলে সেখানে কিন্তু আপনাদের যুক্ত অক্ষরের সম্মুখীন হতে হবে। ঠিক আছে, এবং সেই যুক্ত অক্ষরগুলির দ্বারাও সমাসবদ্ধ পদ থাকবে, কারক থাকবে, সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের অবগত হতে হবে। ঠিক আছে, ধর্মক ক্ষেত্রে কুরুক্ষেত্রে এরকম শ্লোক থাকবে, দৃষ্ট্বা তু পাণ্ডবানিকম দূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনম অব্রবীত, এরকম করে বলছে। আবার যদি আপনি উপনিষদে চলে যান, ঈশাবস্যমিদং সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জেথা মা গৃধঃ কস্যসিত্থনম। আবার যদি আপনি মেঘদূতে, কালিদাসের মেঘদূতে চলে যান, কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকার প্রমত্তঃ শাপেনস্তং গমিত মহিমা বর্ষভগ্যেন ভর্তু যক্ষশ্চক্রে জনকতনয়া স্নান পুণ্যদকেষু স্নিগ্ধোচ্ছায়া তরুষু বসতিং রামগিরিয়াশ্রমেষু। দেখুন কতগুলি যুক্ত বর্ণ রয়েছে, রয়েছে না? তাহলে যুক্ত বর্ণগুলি আমরা উচ্চারণ যথাযথ করব কিভাবে? যদি ব্যঞ্জনের যথাযথ জিনিস জানি, মানে ব্যঞ্জনের যথাযথ উচ্চারণ জানি। ওই যেন কা খা গা ঘা, এইভাবে উচ্চারণ করতে হবে। কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা স্বাধিকার প্রমত্তঃ, স্বের উচ্চারণটা যদি আপনি অর্ধেক না জানেন তাহলে কি বলবেন? স্বাধিকার। কিন্তু স্বাধিকার কথাটি আসবে না, হবে স্বাধিকার। স্ব আর ব দুটোকে একসাথে উচ্চারণ, স্বাধিকার প্রমত্তঃ, প্রমত্তঃ, একটা প্রমত আর একটা তহা, তাহলে দুটো তা আছে, আমি প্রমত্ত বলবেন না, প্রমত্তঃ বিসর্গটা উচ্চারণ করতে হবে, স্বাধিকার প্রমত্তঃ। শাপেনা, সা তালুস্য, শাপেনা স্তং গমিত মহিমা, শাপেনা অস্তং গমিত মহিমা, সাপের দ্বারা অস্ত হয়েছে, গমিত মহিমা বর্ষ ভগ্যেন ভর্তু, বর্ষ তার সাথে ভগ্যেন, ভো, ভোতে ভো আছে ওকার, গিয়েন গয়ে যদি বলতাম গয়েকা, ভগ্যেন, ভোগেন, অনেকে বলে ভোগেন, কিন্তু ভোগেন নয়, ভগ্যেন, গয়ের সাথে ইয়াফলা যুক্ত আছে, ভগ্যেন। ঠিক আছে, অর্থাৎ এই যে যুক্তাক্ষরগুলোও কিন্তু আমাদের উচ্চারণ পড়তে হবে। দেখুন পিডিএফের দেখুন 3-4 পৃষ্ঠা পরে আছে, দেখতে পাচ্ছেন এখানে দেখুন ব্যঞ্জন বর্ণ উচ্চারণের স্বরবর্ণের সাহায্য নিতেই হচ্ছে, অবশ্যই সাহায্য নিতে হবে। কিন্তু কতগুলি চিহ্ন দ্বারা ব্যঞ্জন বর্ণের সঙ্গে এই স্বরবর্ণ যুক্ত হয়, স্বরবর্ণ যেমন কি, যেমন অকার যোগে, যেমন ক যোগ আ, ক যোগ আ কি হচ্ছে ক, মা যোগ আ হচ্ছে মা। ঠিক আছে, এইভাবে সবগুলি শব্দই হচ্ছে, বুঝতে পারবেন এগুলি। রিকার যোগে রে, নৃ, আমি যদি নয় রিকাটা যদি সঠিক উচ্চারণ না করতে পারি তাহলে নিপো বলতে পারবো না, নিপো, নিপো বলে দেবো, নয় রসি প বলে দেবো, নিপো, কিন্তু আসল উচ্চারণটা কি নৃপো, নৃ, নির সাথে রি, নয় রি, নৃপো, 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 নৃপো। আমরা এখনও উচ্চারণ করতে গিয়ে আমরা আটকে নিপো বলে দিই, নিপো, নিপো, নিপো পূজতি, নিপো, তাহলে নিপো নয়, আসল ব্যাপারটা হচ্ছে নৃপো, নৃ। ঠিক আছে, নৃ, নয় রি, নৃ, নৃপো, এই উচ্চারণটা কিন্তু যথাযথ করতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন ওকার দিয়ে যদি আগে কো, কো বালকহা, কো, ঠিক আছে, কো বালকহা, এরকম করে বলতে পারবো। কং, ক, কিং, কা, কিং, কু, কি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। অর্থাৎ শব্দের উচ্চারণ ভেদ, শব্দের উচ্চারণ প্রণালী, এই সমস্ত ক্ষেত্র কিন্তু আপনাদের নজর রাখতে হবে। তার জন্য যুক্ত বর্ণগুলি উচ্চারণ যথাযথ শিখতে হবে। তারপর দেখুন দুটি বর্ণের সংযোগ পদ্ধতি, দুটি বর্ণের সংযোগ পদ্ধতিটা কীরকম? যেমন উময় ক, ওই যে অঙ্ক, অঙ্কের কথাটি বললাম অঙ্ক। তারপরে উময় খ, সাংখ্য, সাংখ্য দর্শনের কথা নাম শুনেছেন, সাংখ্য। উময় গ, অঙ্গ, অঙ্গ্য, উময় গ, অঙ্গ।
ঠিক আছে। তারপরে উময় ঘ, তারপরে নয় ঠ ঠ কণ্ঠ কণ্ঠ কণ্ঠ, নয়ের উচ্চারণটা কী হবে? নয়া কণ্ঠ, নয়ের উচ্চারণটা নাসিকাতে যাবে। আর মূর্ধন্য, তাহলে মূর্ধায় গিয়ে উচ্চারণ হবে। মূর্ধা কোথায় থাকে? ঠিক দাঁতের ঠিক ওপরের অংশটাই হচ্ছে কী হয়? মূর্ধা কোথায় থাকে? মূর্ধাস্ব, একদম মানে দাঁতের থেকে ওপরে একদম জিহ্বাটা ভাঁজ হয়ে এই দিকে চলে যাবে, ওপর দিকে চলে যাবে, মাথার দিকে। না, এইখানে গিয়ে যে নটা উচ্চারণ সেটা হচ্ছে মূর্ধন্য। ঠিক আছে, এইরকমভাবে কিন্তু ভেদগুলি আমাদেরকে পড়তে হবে। এক মিনিট। হ্যাঁ, তাহলে কি বলছে? অর্থাৎ এই যুক্ত বর্ণগুলির উচ্চারণ কিন্তু আমাদের শিখতে হবে। নয় দ, ধননন্দ বা নন্দ, গোপাল নন্দনা। ঠিক আছে, তারপরে নয় ধ, অন্ধ, ময় প, এরকম বিভিন্ন রকম শব্দ আছে এবং সেই শব্দগুলি সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে এবং সেগুলি আমাদের উচ্চারণ পদ্ধতি এবং উচ্চারণ জানার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারব। যাই হোক, এইগুলো আপনারা পড়বেন এবং প্র্যাকটিস করবেন, এগুলো লেখাগুলির ধরনগুলি আপনারা ফলো করবেন, এগুলো হচ্ছে আপনাদের কাজ। মানে এই জিনিসগুলো কিন্তু বা বলে বা পড়িয়ে বোঝানো যায় না, এগুলোকে আপনাদের প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে শব্দগুলি কীরকম। এবার যে শব্দটি বুঝতে পারবেন না সেগুলি উচ্চারণ আমি করে দেবো। তারপর দেখুন, 4টি বর্ণের সংযোগ পদ্ধতি, বর্ণের সংযোগ পদ্ধতিগুলো বেশ সুন্দরভাবে বলল। এবার আমাদের যে মূল বিষয়টা, এগুলো সম্পর্কে আমাদের অবগত হওয়ার প্রয়োজন নেই। আমরা যেটা জানবো সেটা হচ্ছে বর্ণের উচ্চারণ। দেখুন, কয়েক পৃষ্ঠা পরেই চলে আসুন, বর্ণের উচ্চারণ। এই পিডিএফে 10 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর দেখুন লেখা আছে, বা 11 পৃষ্ঠা শুরু হচ্ছে, তার আগে দেখুন বর্ণের উচ্চারণ। এইবার মূল পাঠ, আমরা কিন্তু প্রবেশ করছি মূল পাঠে। কীরকম? বর্ণের উচ্চারণটা কিন্তু আমাদের শিখতে হবে, এটা কিন্তু যথাযোগ্যভাবে প্রয়োজন। বলছে প্রতিটি ভাষার নিজস্ব উচ্চারণ বৈশিষ্ট্য আছে। আমি বাংলাতে বলছি রাম বনে যায়, কিন্তু সংস্কৃতে কি বলবো? রামহা বনম গচ্ছতি। তাহলে ওর ভাষার মানে এক হলো, আমার ভাষার মানে একই হলো, কিন্তু বলার ধরনটা আলাদা। রামহা, এখানে একটু আমার একটা জানার ছিল। হ্যাঁ বলুন। বলছি রামহা বনম অনুস্বার হবে, যেহেতু গ ব্যঞ্জন বর্ণ আছে সেই জন্য, কিন্তু আমি যখন উচ্চারণ করবো তখন ম টাইপের উচ্চারণ হবে না অনুস্বার টাইপের উচ্চারণ? অনুস্বার, হ্যাঁ বলছি বনম গচ্ছতি বলবো না বনম গচ্ছতি? হ্যাঁ বলছি। ব্যাপারটা হচ্ছে ময় হলন এবং অনুস্বারের উচ্চারণটা কিন্তু একই, কিন্তু আমরা নিজেদের মতো করছি। আসলে বনম নয়, বর্ণম। ঠিক আছে, বর্ণম বর্ণম। এবার অনুস্বারটা উচ্চারণ কি? অঙ্ক। আমি যদি অঙ্ক করি, বা আরও যদি অনুস্বার দেওয়ার উদাহরণ কি বলুন, অং বং চং, এরকমগুলো করি, অং বং চং যাই বলি না কেন, অং বং চং, ঠিক ময়ের উচ্চারণটা বানং ওইভাবেই হওয়া উচিত। কিন্তু আমরা বলে দিচ্ছি বনম গচ্ছতি, ম বলে আসছে না তো, আসলে ময়ের উচ্চারণটা মতো হচ্ছে, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলেই হবে। এইবার যেহেতু ওই ময় হলন আর অনুস্বারের উচ্চারণ কিন্তু আলাদা কিছুই নয়, একই উচ্চারণ, সামান্যতম হেরফের। ঠিক আছে, আর কিছুই না, বুঝতে পারলেন? এইবার যে যেমন উচ্চারণ করবে তার উপর নির্ভর করবে, আর কিছুই নয়, যে যেমনভাবে উচ্চারণ করে পারে। ঠিক আছে, তবে ম যদি উচ্চারণ করে বনম গচ্ছতি সেটাও হবে, কেউ যদি মনে করে যে বনং গচ্ছতি সেটাও হবে, কেননা যার উচ্চারণের অ্যাকচুয়াল উচ্চারণটা কি হবে? অহং গৃহম গচ্ছামি না অহং গৃহম গচ্ছামি? অহং গৃহম গচ্ছামি অনুস্বার, ওটাই সঠিক উচ্চারণ। হ্যাঁ, ওটাই উচ্চারণটা, ওটাই হওয়া উচিত, কিন্তু পারে না অনেকে উচ্চারণ করতে। আর যেখানে স্বর বর্ণ থাকবে সেখানে তো আপনার ম বুঝবে, যেখানে অনুস্বার বুঝবে না, তখন উচ্চারণটা ময়ের মতো উচ্চারণ হবে। হ্যাঁ, হতেই পারে। অনুস্বারের মতো উচ্চারণ হলে কোনো সমস্যা নেই, উচ্চারণে কোনো সমস্যা নেই। আপনার লিখে দেন, লেখার সময় আপনাকে দেখাতে হবে যে ময় হলনটা লিখেছি। অনুস্বার লিখলে পরে, হ্যাঁ ওটা বুঝতে পারছি, ব্যঞ্জন বর্ণ হলে অনুস্বার ব্যবহার হয় আর স্বর বর্ণ হলে ময়ের ব্যবহার হয়, ওটা তো বুঝতে পারছি, কিন্তু উচ্চারণটা তাহলে অনুস্বার বা ম আলাদা করলে কোনো সমস্যা নেই? না, ওরকম কোনো সমস্যা নেই, ওই অনুস্বারের মতো উচ্চারণ করলে কোনো সমস্যা নেই, আপাতভাবে কোনো সমস্যা নেই, কেননা আমি দেখিনি আজ পর্যন্ত। ঠিক আছে, আজ পর্যন্ত আমি ওরকম কোনো সমস্যা দেখিনি, তবে হওয়া উচিত নয়। যাই হোক, উচ্চারণ হবে যেরকম বাঙালি ভাষা যেরকম বলেছে ওরকম তবে উচ্চারণ হবে লাস্টে।
না না, সেই উচ্চারণ স্থানগুলো নিয়ে এখনই আলোচনা করব। এখনই উচ্চারণ স্থানগুলো নিয়ে আলোচনা করছি এবং বলছি, চলুন এই বিষয়টাই আমরা জানবো, বর্ণের উচ্চারণ স্থানটা। ঠিক আছে, তা দেখুন এই উচ্চারণগুলো নিয়ে আপনাদের সন্দেহ এক্ষুনি দূর হয়ে যাবে। ময় হলন বা অনুস্বার কেমন উচ্চারণ করব এবং কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে সেটাও বলছি। চলুন দেখুন, সর্বপ্রথম যে বিষয়টি আছে, আমরা বাংলায় বললাম যে কতগুলি শব্দ, আমরা বললাম অগ্নি। আপনারা সবাই অগ্নি বলেন, অগ্নি জ্বলতি, অগ্নি জ্বলছে, আগুন জ্বলছে বলেন, অগ্নি প্রজ্বলতি। কিন্তু আমরা কি বলি? অগ্নি, অগ্নি প্রজ্বলতি, অগ্নি। আমাদেরও কথা কথা, আমারও কথা কথা চলে আসে, অনেক সময় বলে ফেলি অগ্নি প্রজ্বলতি। ঠিক আছে, অগ্নি, অগ্নিসুক্ত, অগ্নিসুক্ত পড়েছি অগ্নি, কিন্তু না, আসলে ব্যাপারটা উচ্চারণটা হবে অগ্নি। আমরা যে ভুলটা করি সেই ভুলটাই কিন্তু আমাদের থেকে যাচ্ছে। রাম, শ্যাম, মধু, যদু, এরকম করে নাম বলছি। মঙ্গলময়, এই যে ধরুন আপনার নাম মঙ্গলময়, তাই তো? মঙ্গলময়, আমার আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার নাম কি, আপনার নাম মঙ্গলময় পাণ্ডে, কিন্তু মঙ্গলময় নয় কিন্তু আপনার নাম হচ্ছে মঙ্গলময় পাণ্ডে। বুঝতে পারলেন ব্যাপারটা? আমি যদি সমস্যা দিয়ে বলি তখন বলবো কি, মম নাম মঙ্গলময় পাণ্ডে। বুঝতে পারলেন ব্যাপারটা? এইভাবে কিন্তু আপনার উচ্চারণটা করা উচিত বা করতে হবে সংস্কৃত ভাষায়। কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দু, ঠিক আছে, এইরকমভাবে উচ্চারণ করে। তারপর দেখুন আরও কিছু আছে, যদি কারোর নাম যদি অতুল হয়, অতুল, আমরা কি ডাকি? অতুল, ঠিক আছে। তারপরে যদি এক, আসলে একটা জিনিস আমাকে দাও, একটা জিনিস কেউ বলে না, বলে একটা জিনিস আমাকে দাও, একটা হয়ে গেল একটা। তাই এর সাথে জফলা যুক্ত করলে কিন্তু এক হচ্ছে, বাট আমরা এক বলি না, বলি এক বলি। তারপর দেখুন আমরা বলি দেখুন, এই দেখ, দেখুন, দেখ না, দেখ, তাই না? আচ্ছা দেখ, সবাই দেখে নে, তখন আবার দেখে নে, কিন্তু যেই বলছে দেখ তখন দেখ হয়ে যাচ্ছে, দেখ আর হচ্ছে না। সবাই দেখ, দেখ বললে কী বলে, এটা কী ভাষায় কথা বলে তাই বলবে, কিন্তু ওই ভুলটাই আমরা জানতে জানতে ভুলটাই পরিণত হয়ে গেছে। এটা হচ্ছে বিষয়, এবং ভুলটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না এবং যথাযথ জিনিসটা আমরা ভুলতে বসেছি, এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, এইবার বলছে তাহলে আমাদের সংস্কৃত তো কিছু উচ্চারণে পার্থক্য থাকবে, সেইগুলোকে আমরা কিভাবে করব। দেখুন প্রথমেই বলছে, দেখুন, বা আমরা আরেকটা জিনিসও খুব ভুল করি, সেটা হচ্ছে জল। জলকে জল বলি, অবশ্যই জল বলবো, ফলকে ফল বলবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জ দিয়ে যখন কথা বলছি জগৎ, জগৎ বলছি। আবার যখন কেউ পুজো করছে, অনেক পুরোহিতরাই আছেন, কেউ কিছু মনে করবেন না, অনেকেই পুজো করছেন, যখন মন্ত্র পড়ছেন যা দেবী সর্বভূতেষু, যা দেবী, যা দেবী বলে কিছু হয় না, যা হচ্ছে ওটা হচ্ছে অন্তইয়া, তাহলে ওটা উচ্চারণ হচ্ছে ইয়া দেবী। ইয়া বলতে সেই দেবী, যেই দেবী, এই অর্থে বোঝাচ্ছে। আর যা দেবী বলতে অন্তর্জয় আকার হয় না, তখন বর্গের জয় আকার হয়ে যায় এবং সেটার মানেটাও পাল্টে যায়। তাহলে উচ্চারণটা হবে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, এইভাবে। অর্থাৎ এই যে উচ্চারণটা ইয়া দেবী সর্বভূতেষু, ইয়া দেবী সর্বাভূতেষু, তাহলে সর্বভূতেষু হবে না, হয়ে যাবে সর্বাভূতেষু। কেন হলো? ইয়া হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ শব্দ, সর্বাটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, সর্বাভূতেষু। এই হচ্ছে ভেদ, মানে পার্থক্য। লিঙ্গ অনুসরণ করবেন, বিশেষণ অনুসরণ করবে, সমস্ত কিছু অনুসরণ করবে একজন অন্যজনকে। যখন আপনি যথাযথ উচ্চারণ করবেন তখন আপনার মূল্যটা আরও পরিমাণে বেড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে হচ্ছে বাংলায় জ এবং ইয়া একইভাবে উচ্চারিত হচ্ছে। বাংলায় আমরা বলি যা দেবী, আমি বলি বিকেলবেলা বাড়ি যাব, বিকেলবেলা বাড়ি যাব, আমরা কি বলি বিকেলবেলা বাড়ি আব, ইয়াব বলবো না। বাংলাতে তো আমরা জ যা দুটোই একই উচ্চারণ করি, তাই না? এখনও অনেকে বাংলা বানান লিখতে গিয়ে ওই বর্গজ্জর অন্তর্জার পারে না, অন্তঃসইয়া, তার মানে নির্ধারণ করতে পারে না কোনটা সঠিক। অনেক ক্ষেত্রে দেখেছি আমি, পরীক্ষার খাতাগুলো যখন দেখি ছেলে মেয়েদের, তখন সেম এরকম কার্যকলাপগুলোই করে, এগুলো দেখতে পাই। বানান এত পরিমাণে ভুল, উচ্চারণের ভুল, এই জিনিসগুলো আসলে গোড়া থেকে শিখতে হয়। যে আপনারা আজকে এই বয়সে সেইগুলো শিখছেন, যা এগুলো শেখা উচিত ক্লাস 1-2-তে, ক্লাস 1-2-তে শেখা উচিত, সেই সব ছেলেমেয়েদেরকে শেখা উচিত। আজকে তাদের গোড়াগুলো মজবুত হচ্ছে না, তাহলে আপনারাও এই সময় বিষয়গুলো হয়তো আপনারা পড়েছেন, তবু হয়তো ভুলতে বসেছেন, বা আজকে আপনাদের নিজেদের চাহিদার জন্য আপনাদেরকে পড়তে হচ্ছে, তাই না? আপনারা বই পড়বেন, জানবেন, কেন? একদম সেই প্রাথমিক পাঠটা নিতে হচ্ছে। তার কারণেই একটাই, কেননা আমাদের সকলের ভিত মজবুত নয়। মজবুত ভিতের উপরে যদি দাঁড়িয়ে পড়তাম তাহলে যথাযথ উচ্চারণ করতে পারতাম।
এবং শিখতে পারতাম, এবং আমরা বিভিন্ন দিকে বিভিন্ন বিষয়ে এগিয়ে গেছি দেখে এই বিষয়ে আমরা অভিজ্ঞ হতে পারিনি। চলো তাহলে দেখুন, এই যে ইয়ার উচ্চারণটা কীরকম হয়? ইয়ার উচ্চারণটা হচ্ছে ই আর হ্রস্ব ই আর সাথে তাহলে উচ্চারণ ইয়া। ওই জয়ের উচ্চারণটা হচ্ছে ইয়া 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 ইয়া। यवन हरिदास, जवन हरिदास बोले यवन हरिदास भगवान कृष्णस्य प्रेमनः বা প্রেমী, এরকম বলতে পারি, যেভাবে খুব বাক্য বলুন। দেখুন তারপর বলছে কি, ইয়ার উচ্চারণটা বুঝতে পারলেন, অর্থাৎ হিন্দি ভাষার সঙ্গে হিন্দি ভাষাতে যে ইয়ার উচ্চারণটা করে यावत, অর্থাৎ এই প্রয়োগটা কিন্তু আমাদের জানতে হবে। তারপর দেখুন বাংলাতে আমরা অন্ত্যস্তর ব্যবহার করি, অন্তস্থ, একটা হচ্ছে ইয়া, একটা হচ্ছে অন্তস্থ, তাই না? আমি বললাম বিধেয়, দিনের বেলায় আমরা কিন্তু অন্তস্থ জ বলে একটা ব্যবহার করি, অন্তস্থ জ, অন্তস্থ, একটা হচ্ছে ইয়া, একটা হচ্ছে অন্তস্থ জ, দুটো ব্যবহার করি ইয়া, অর্থাৎ সেই ইয়ের প্রয়োগটা কিন্তু আমরা অন্য জায়গায় পাই না। হিন্দিতে এবং সংস্কৃতে এটাই হয়, ইয়া। ঠিক আছে, তারপর সংস্কৃতে অন্তস্থ বয়ের উচ্চারণ ওয়া, ও আর হচ্ছে অন্তইয়া, উচ্চারণ হচ্ছে ওয়া। এইটা হচ্ছে অন্তস্থ বয়ের উচ্চারণ, বয়ের উচ্চারণ, ওই অন্তস্থ বয়ের উচ্চারণ। কিন্তু আমরা একইভাবে এটার উচ্চারণ করতে পারি না। আবার দেখুন আরেকটি ব আছে বর্ণমালায়, আমরা দুটি ব দেখতে পাই, একটি বর্গীয় ব, একটা অন্তস্থ ব। তাহলে অন্তস্থ বয়ের উচ্চারণটা কি হচ্ছে ওয়া, ও আর অন্তস্থ। এইবার বর্গীয় বার উচ্চারণটা কেমন? বর্গীয় বার উচ্চারণ হচ্ছে বদতি, ওয়ালাকাহা বদতি, অর্থাৎ এই রকমভাবে কিন্তু উচ্চারণ বিধি বা উচ্চারণের নিয়মগুলি জানতে হবে। তারপর কি বলছে, বাংলায় ন এবং দুটো নকে আমরা একরকম উচ্চারণ করি, নাক আর কানন। কানন বানান কি জানেন? কান বানান কি? কয়াকার ন, কোন না? মূর্ধন্য। কিন্তু আমরা বলি কয়াকার ন, দন্তন্য বলি। কর্ণ বানান কি? ক মূর্ধন্য রেফ, মূর্ধন্য। তাহলে উচ্চারণটা কী হবে? কর্ণ্য, মূর্ধায় চলে যাবে, কর্ণ্য। ঠিক আছে, কর্ণে উচ্চারণ হওয়ার কথা, কিন্তু আমরা যদি বলি কর্ণের দোষ, কর্ণটা কিন্তু উচ্চারণ নয়, উচ্চারণের বিধিটা পাল্টে যাবে। ঠিক আছে, আর দন্তন্য উচ্চারণটা দন্তে খাবে বাড়ি, নাসিকা, না, এই জিহ্বাটা দাঁতে বাড়ি খাচ্ছে, না, এই জিহ্বাটা দাঁতে বাড়ি খাচ্ছে, এর ফলে কি হচ্ছে? নাসিকা। এবার স্বয়ের উচ্চারণগুলো আবার পাল্টে যাবে, তিনটে স্বয়ের উচ্চারণ আছে। দেখুন তালুস্ব, তালব্যস্ব বলি, দন্তস্ব বলি, আর এটা হচ্ছে মূর্ধন্যস্ব বলি। তাহলে এবার এগুলোকে আমরা মনে রেখেছি কি? ওই উচ্চারণের স্থানটাকে ধরে রেখে মনে রেখেছি, কিন্তু আমাদেরকে এখন মনে রাখতে হবে কি? উচ্চারণের দ্বারা মনে রাখতে হবে। যেমন দেখুন তালুস্ব, তালব্যস্ব কাকে বলে? ই চু যশানাম তালু, ই চু। দেখুন ই উচ্চারণ করুন, ই, জিহ্বাটা কোন দিকে যাচ্ছে? ই, জিহ্বাটা ঠিক দাঁতের ওপরে যে মাড়ি তার ওপরের অংশে চলে যাচ্ছে, ই চু। চ উচ্চারণ করুন, চটা কোথায় গিয়ে বাড়ি খাচ্ছে? ঠিক উপরটায় বাড়ি খাচ্ছে, মাড়ির ঠিক ওপরের অংশে বাড়ি খাচ্ছে। ছ, ঝ, ওই জায়গাটা যে বাড়ি খাচ্ছে ওই জায়গায় তালব্যস্বকে বাড়ি খাবেন, চ স হচ্ছে। এই যে বিষয়টা হচ্ছে, দেখুন এই যে শটা হচ্ছে, এই শটা কিন্তু ওখানে উচ্চারণ হবে, শ্যামবাজার। এবার শ্যামবাজার উচ্চারণ করুন, শ্যামবাজার, হয়ে গেল। এইবার যদি আপনি মনে করেন যে আপনি মূর্ধাস্ব উচ্চারণ করবেন, মূর্ধাস্ব কি? মূর্ধাস্বের উচ্চারণও কিন্তু আলাদা স্থান, রি টু রসানাম মূর্ধা, রি। দেখুন রিটা উচ্চারণ করুন, জিহ্বাটা ভাঁজ হয়ে ঠিক ওপরের দিকে চলে যাচ্ছে, রি আসছে, রি। আপনারা বলেন মাতৃ। আমরা যদি সত্যি বা অরিজিনাল উচ্চারণ করতে চাই, বললাম মাতৃ রূপেণ, মাতৃ। রিটা ওপরের দিকে চলে যাবে, কিন্তু আমরা কি বলি? মাতৃ। আমরা কিন্তু তালুতে উচ্চারণ করি, তালুতে উচ্চারণ কিন্তু নয়, রির উচ্চারণ হচ্ছে মূর্ধাতে। মাতৃ রূপেণ সংস্থিতা, মাতৃ। ঠিক আছে, পরিষ্কার ওপরে উঠে যাবে, মাতৃ রূপেণ সংস্থিতা। এইভাবে কিন্তু আমাদের উচ্চারণ করতে হবে।
তারপরে দেখুন দন্তস্য, রি যেখানে উচ্চারণ করেছে সেখানে কিন্তু মূর্ধন্য উচ্চারণ করতে রি স, রি স, স, ওই শয়টাই কিন্তু আপনার কাছে মূর্ধন্য। তারপরে দেখুন দন্ত স, যেই কারণে দন্ত স বলছি, দন্ত স উচ্চারণটা কোথায় হচ্ছে? স। দেখুন ত, লি তু লসানম দন্তা, লি তু লসানম দন্তা। দেখুন ল বলুন, ল ল ল ল ল ল, দেখুন দাঁতে বাড়ি খাচ্ছে, ল ল ল। এই লয়ের উচ্চারণটা যেখানে হচ্ছে ঠিক সেখানে আপনি উচ্চারণ করবেন সা, সা। দেখুন সকালবেলা, সকাল, সকাল সকাল সবাই পড়তে বসেছি, পড়তে বসেছি, সকাল সকাল। এই যে যারা বীরভূম বর্ধমানে থাকে তারা কিন্তু সয়ের উচ্চারণটা এরকম করে, সকাল। এ সৌরভ, সকাল সকাল কোথায় যাচ্ছিস? এই যে ব্যাপারটা, এরা কিন্তু সয়ের উচ্চারণটা সঠিক করে। এখানে কেউ যদি বর্ধমানে থেকে থাকেন তাহলে তো বুঝতে পারবেন। তাহলে স, এই সয়ের উচ্চারণটা কিন্তু ঠিক এই রকম। এখানে দেখুন কারের নাম আছে সুকান্ত, সুহাস, আর কি আছে স দিয়ে এখানে, শঙ্কর, তারপরে আর কেউ নেই। দেখুন তাহলে প্রত্যেকে উচ্চারণ করলে স। আমরা কি বলি? সুকান্ত, সুহাস, শঙ্কর, শঙ্কর। আমরা একটু বেশি পারদর্শিতা দেখাই কিন্তু উচ্চারণ করে ফেলি তালব্যস্য। যখনই আপনি এই কথাটি কী যেন বলে, কোনো একটা এআই ওয়েবসাইটে বা গুগলে বলবেন, আপনার যে উচ্চারণ সুকান্ত, সুকান্ত, এখন অটোমেটিক নিয়ে নিচ্ছে ভয়েসে। আমরা যেহেতু ওটা দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে এবং সেই এআইও কিন্তু ওই শকেই নিচ্ছে, দন্ত শকেই নিয়ে নেবে। সে তো মুখস্থ হয়ে গেছে তার বানানটা, সেই জন্য সে ওটাই নেবে। কিন্তু আসল যে ব্যাপারটা, আসল যদি কোনো ভালো জায়গায় ফেলেন সেখানে কিন্তু আপনার উচ্চারণটা সঠিক হতো, সুকান্ত। সুকান্ত করলে কিন্তু হবে না, তখন হয়ে যাবে সেটা তালব্যস্য। তাহলে এখন থেকে যদি আপনি নাম বলেন কাউকে, আমার নাম কি, আপনার নাম কি, সুকান্ত সেনগুপ্ত, এটাই হচ্ছে যথাযথ উচ্চারণ, হয়ে গেল। কিন্তু আমরা বলবো কি অক্ষয়, অক্ষয়, আ ক মূর্ধন্য অক্ষয়, তাহলে উচ্চারণটা হচ্ছে অক্ষয়, 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 ঠিক আছে? এইরকম কিন্তু উচ্চারণটা করতে হবে। তারপরে দেখুন আমরা এই বিষয়টা পরিষ্কার হলো। এইবার বলছে দেখুন আরেকটা বিষয়, যেটা হচ্ছে সংস্কৃতের ডয় শূন্যরা বা ঢয় শূন্যরা বলে কিছু নেই। বর্দা বলি না, বাংলায় বলি বর্দা, ঠিক আছে? তারপরে ঢাক, এগুলো তো ডয় শূন্যরা ঢয় শূন্যের ব্যাপার থাকতেই পারে। ড ঢ, ড ঢয়ের ব্যাপার আছে, কিন্তু ডয় শূন্যরা ঢয় শূন্যরা বলে কিছু নেই। যেমন দেখুন অগ্নিম ইড়ে, ইড়ে বানানটা ছিল অগ্নি সূক্তের যে প্রথম মন্ত্রটা, অগ্নিম ইড়ে, ইড়ে। কেউ লয়ের মতো উচ্চারণ করে, কেউ ইড়ে ডয়ের মতো উচ্চারণ করে, ইড়ে। আর আমরা বাংলা বলি অগ্নিম ইড়ে, অগ্নিম ইড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম মৃত্যুজম হতারম রত্ন ধাতমম, এরকম করে বলি, কিন্তু আমাদের উচ্চারণটা এমনটা হওয়া উচিত নয়। অগ্নিম ইড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম মৃত্যুজম, এইরকমভাবে হওয়া উচিত। এবার যখনই আপনি এই শব্দগুলোর জ্ঞান যথাযথভাবে লাভ করতে পারবেন, উচ্চারণের জ্ঞান যথাযথভাবে লাভ করতে পারবেন, তখনই আপনি যথাযথভাবে উচ্চারণ করতে পারবেন, আর কিছুই না, একদম সাধারণ বিষয়। এবার বলছে ঠিক আছে চলুন, এবার বলছে আমরা বর্ণের কিছু উচ্চারণ স্থান, এটা হয়ে গেল। এবার বর্ণের উচ্চারণ স্থানগুলো নিয়ে আলোচনা করব। বলছে এতক্ষণ তো আমরা বলেছি আর স্থানগুলো নিয়ে আলোচনা করছিলাম, এবার বিশুদ্ধভাবে স্থানগুলো নিয়ে কিছু কিছু আলোচনা করব। তা দেখুন বলছে বিভিন্ন বর্ণ আমাদের মুখগহ্বরে বিভিন্ন স্থানের সাহায্যে উচ্চারিত হয়। উচ্চারণ স্থানগুলি হলো কণ্ঠ, তালু, মূর্ধা, ওষ্ঠ এবং নাসিকা। এই কয়েকটা জায়গা আছে যেগুলোকে স্পর্শ করে শব্দগুলো উচ্চারণ হয়, তার জন্য এদেরকে বলা হয় উচ্চারণ স্থান। করতে এই যে বর্ণগুলি উচ্চারণ করতে বলছে একটি স্থানের সাহায্য হলেও চলে, কখনো বা দুটি স্থানের সাহায্যও লাগে, ঠিক আছে? তাহলে বলছে যে বিভিন্ন বর্ণের উচ্চারণ স্থান। দেখুন সর্বপ্রথম হচ্ছে অ, এর উচ্চারণ স্থান কি? অ কু হ বিসর্জনীয়ানাং কণ্ঠ। অ, তার সাথে কু, কু মানে হচ্ছে ক বর্গকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে কু মানে? কু মানে হচ্ছে ক বর্গ। কেমন করে ক বর্গ হচ্ছে? কু মানে হচ্ছে ক বর্গ। ক বর্গটা কেমন? ক বর্গ হচ্ছে ক, খ, গ, ঘ, উম। এই যে 5টি বর্ণ আছে, প্রত্যেক 5টি বর্ণকে বলছে একটি করে বর্গ। তাহলে ক থেকে ম পর্যন্ত কটি বর্ণ আছে? 25টা বর্ণ, এবং 25টা বর্ণের 5টি করে হচ্ছে ক,
ক খ গ ঘ ম, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ ন, তারপরে প ফ ব ভ ম, তারপরে বাদ দিয়ে দিলাম তো মাঝখান থেকে ত থ দ ধ ন, তারপরে প ফ ব ম। অর্থাৎ এই যে বিষয়টা, এই যে 5টি বর্গ আছে, এই 5টি বর্গ হচ্ছে কু চু টু তু পু বা ক চ ট ত প। অর্থাৎ এই 5টি জিনিসকে কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। 5টি বর্গ। এইবার বলছে এই 5টি বর্গের আবার আলাদা আলাদা উচ্চারণ স্থান আছে, প্রত্যেকটি বর্ণের উচ্চারণগুলি আলাদা আলাদা। প্রথমে বলছে অ কু হ বিসর্জনীয়ানাম কণ্ঠ। অ তার সাথে আ থাকবে, অ এর সাথে আ থাকবে। অ এর উচ্চারণ হচ্ছে কি কণ্ঠ, কণ্ঠ। দেখুন আ আ আ আ, দেখুন কণ্ঠে কণ্ঠে লাগছে, আ আ আ কণ্ঠ লাগছে। তারপরে দেখুন ক খ গ ঘ উমা পড়ুন, ক খ গ ঘ হলো। অর্থাৎ এগুলো সবগুলো দেখুন আপনার কণ্ঠে বাড়ি খাচ্ছে, আর কোথাও জিভটাও নড়ছে না বা জিভ চলে যাচ্ছে না, জিভ গিয়ে কোথাও বাড়ি খাচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে না, কিন্তু কণ্ঠটা কাঁপছে, কণ্ঠটাই বেশি পরিমাণে লাগছে। ক খ গ ঘ ঙ চ। এবার চ যখন চলে যাবে চতে আবার এখানে আসবে না, চ চ চ, এখানে কিন্তু বেশি পরিমাণে দিচ্ছে না, বাড়ি দিচ্ছে দিচ্ছে না, চ কিন্তু অন্য জায়গায় জিভ কাজে লাগাচ্ছে। দেখুন চ এর বর্ণ বলবে ই চু ইয়াসানাম তালু। ই, ই মানে হচ্ছে কি হ্রস্ব ই আর দীর্ঘ ই। ই চু, চু মানে হচ্ছে চ বর্গ, চ ছ জ ঝ ঞ। অর্থাৎ চ ছ জ ঝ ঞ, এবং তার সাথে কে আছে য় আর স। আর আগেরটাই ছিল কি হ, কণ্ঠবর্ণের মধ্যে হ হ। দেখুন এখানে বাড়ি খাচ্ছে। তাহলে এখানে হচ্ছে ই চু রেশনাম তালু, ই ই বর্ণ হয়ে গেল, ই বর্গ হয়ে গেল, ই হয়ে গেল। তারপরে চু বর্গ মানে চ ছ জ ঝ ঞ, এগুলো হচ্ছে কোথায় উচ্চারণ হবে তালু। দেখুন চ ছ জ ঝ ঞ, কোথায় বাড়ি খাচ্ছে, সব তালুতে বাড়ি খাচ্ছে। তাই জন্য এদেরকে বলা হচ্ছে তালব্য বর্ণ। তারপর হচ্ছে দেখুন মূর্ধা। মূর্ধাটা কোথায় আসবে বলছে রি টু, তাহলে ক চ চলে গেল, ট বর্গ। বলছে রি টু রসায়নাং মূর্ধা। রি, রি মানে কি, রি পেয়েছি আমরা, রি রি দুটো রি হচ্ছে রি, মাতৃ মাতৃ, ঠিক আছে। নৃপ নৃপ নৃ নি নৃপ, নয় রি নৃ নৃপ 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 নৃপ, এই উচ্চারণটা করতে করতে আপনাদের অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে রি টু, টু মানে হচ্ছে ট বর্গ, ট ঠ ড ঠ ঙ, ট ঠ ড ঠ ঙ, এইভাবে উচ্চারণ করতে হবে। এবার ট বর্গের উচ্চারণ করতে হচ্ছে টা টা টা। দেখুন জিভটা ভাঁজ হয়ে ঠিক উপরের দিকে চলে যাচ্ছে, রি কার যেখানে হচ্ছে রি টা, রি টু রসায়নম মূর্ধা। এবং সাথে কে আছে ট বর্গ, তার সাথে র, র বর্গ, র বর্ণ এবং স, মূর্ধস্ব। এই স্বটা কিন্তু উচ্চারণটা আমার কোথায় হচ্ছে মূর্ধা। পরিষ্কার? তাহলে এইভাবে আপনি যদি বর্ণগুলিকে উচ্চারণ করেন, শব্দগুলিকে উচ্চারণ করেন, তাহলে কিন্তু আরও সুন্দর হবে। তারপরে দেখতে পাচ্ছেন লি তু লসানাম দন্ত। এবার ক চ ট হয়ে গেল, এবার ত বর্গ। তাহলে ক চ ট ত প, তাহলে ত। এবার ততে কি আছে লি তু লসানাম দন্তা, লি তু লসানাং দন্তা, লি তু লসান। লিতে দুটো লি হচ্ছে, একটা প্রথম লি, একটা ডবল লি। তারপর হচ্ছে তু, তু মানে হচ্ছে ত বর্গ, ত, ত বর্গ কোথায় হচ্ছে, ত বর্গ উচ্চারণ কোথায় দন্ত, লিতু লসানাম দন্তা। দেখুন ত থ দ ধ, জিভাটা কোথায় বাড়ি খাচ্ছে, এখানে বাড়ি খাচ্ছে, ত থ দ ধ ন, লিতু লসানাম। ঠিক আছে, তার সাথে কে আছে লিতুর সাথে লসানাম, ল, লয়ের উচ্চারণটা দাঁতে বাড়ি খাচ্ছে, ল, লাল বাজার, লাল 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 বাজার। তারপরে স, সকাল। ঠিক আছে, পরিষ্কার, দাঁতে বাড়ি খেলে এই জন্য দন্ত। তারপরে কি আসছে প বর্গ, ক চ ট ত প। তাহলে প বর্গ কোথায় আসবে বলছে, তার সাথে কে যুক্ত উ, বলছে উ পু পদ্মানানিয়ম অষ্ঠ, মানে উপধা, উপু পদ্মানানিয়ম অষ্ঠ। অষ্ঠ মানে কি ঠোঁট, অষ্ঠ মানে ঠোঁট, অর্থাৎ ঠোঁটের দ্বারা যার উচ্চারণ হবে। কেমন হবে উচ্চারণটা ঠোঁটের দ্বারা বলছে, দেখুন আপনি উচ্চারণ করুন প, প্রথম উ করুন, উ উ, দেখুন ঠোঁটগুলো কাছাকাছি যাচ্ছে না, উ উ, ঠোঁটই লাগছে, অন্য কিছু লাগছে না কিন্তু। উ, জিভ কোথায় আছে, উ উ উ, হচ্ছে প ফ ব ভ ম, হয়ে গেল। দেখুন প ফ ব ভ ম, অর্থাৎ এগুলো উচ্চারণ কোথায় হলো আমার ঠোঁটে।
এই হচ্ছে ব্যাপার। এগুলো এই জন্য বলছে এদেরকে ওষ্ঠবর্ণ। পরিষ্কার হলো সবার কাছে? হয়ে গেল। এইবার এদের আবার ক্ষুদ্র ক্ষুদ্র বিভাগ আছে। কেমন? একটি বর্ণের দুটি শব্দে উচ্চারণ হতে পারে বা দুটি বর্ণস্থান হতে পারে, উচ্চারণ হতে পারে, সেটাও কিন্তু বলছে। যেমন দেখুন এ আর ওই, এ আর ওই উচ্চারণ তো আমরা ওখানে কোথাও করিনি। অ আ করেছি, ই করেছি, রি করেছি, তাই তো, আর উ করেছি, তো এ ওই করিনি। বলছে এ আর ওই এর উচ্চারণ কি নেই? অবশ্যই আছে। বলছে এ দয়িত কণ্ঠ তালু, এ আর ওই এর উচ্চারণ কি? কণ্ঠ তালু। এদ ঐত, এদ আর ওই, এ আর ওইকে উচ্চারণটা কি? কণ্ঠ এবং তালু। কণ্ঠ কোথায় আছে? এখানে, এবং তালু এ। দেখুন জিহ্বাটাকে আপনার ওপর দিকে নিতে হচ্ছে। এ ঐ, এ ঐ, এ ঐ, এ ঐ। দেখতে পাচ্ছেন জিহ্বাটা কিন্তু নড়ছে, ওপর দিকে যাচ্ছে এবং নিচের দিকে আসছে। হলো। তারপরে কি বলছে দেখুন, এ ওই হলো। তারপরে দেখুন ও ঔ, ও এর উচ্চারণটা কি? বলছে কণ্ঠ এবং ওষ্ঠ। ও ঔ, ও আর এবং ও এর উচ্চারণটা হচ্ছে কণ্ঠস্থ। বলছে ও কারস্য কণ্ঠস্থম, কণ্ঠ এবং ওষ্ঠকে লাগবে। দেখুন কণ্ঠ, ও ও, দেখুন এখানে খুব ভালো কাঁপছে। ও ঔ, ও ঔ, ওষ্ঠ, কণ্ঠ লাগছে, ওষ্ঠ লাগছে, ও ঔ। জিহ্বা কিন্তু লাগছে না, দেখুন কণ্ঠ আর ওষ্ঠকে লাগছে, এই জন্য ঔ হয়ে গেল। তারপরে দেখুন উমা, উমাটাকে বলছেন না, একটু আগে বলছিলেন মঙ্গলময় পাণ্ডে, আপনি বলছিলেন কি বলছেন, উমার উচ্চারণটা কীরকম? দেখুন উমার উচ্চারণটা কি? কণ্ঠ এবং নাসিকা। কণ্ঠ করুন, উমা উমা, এই যে উচ্চারণ করছি দেখুন, এটা হচ্ছে সত্যিকার উচ্চারণ। উমা উমা উমা, নাসিকা নাকে বাড়ি খাওয়াচ্ছি এবং কণ্ঠে বাড়ি খাচ্ছি। উমা 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 উমা। আসল উচ্চারণটা কীরকম করে কেমন জানেন? ইয়া ইয়া, নয়ের মতো করে। ইয়া, আসলে উম ন এগুলো সব উচ্চারণটা নয়ের মতনই হয়। ইয়া উমা, উমাটা আমরা বাংলায় বলতে বলতে উমা বলে ফেলেছি, কিন্তু ব্যাপারটা সেরকম না, আসলে উচ্চারণটা হচ্ছে নয়ের মতো। ইয়া ইয়া, মানে কণ্ঠও বলবেন এবং নাসিকাতেও বলবেন। ইয়া 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 ইয়া। এবার ন যখনই বলতে তখন জিভটা কাজ করে যাচ্ছে, ওই জন্য আমরা ন বলবো না, আমরা উমা 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 উমা, অর্থাৎ কণ্ঠ এবং নাসিকাকে কাজে লাগাতে হচ্ছে। তারপর দেখুন ইয়, ইয় যেটা বলছেন ইয়, সেটা উচ্চারণ কি? তালু এবং নাসিকা। এবার এটা উচ্চারণ করুন জিহ্বা দিয়ে। ইয় ইয়, জিভ দিয়ে তালুতে বাড়ি খাওয়ান, ঠিক দাঁতের ওপরের অংশ, মাড়ি মাড়ি আছে দাঁতের উপর, মাড়ির ঠিক ওপরের অংশটায় বাড়ি খাওয়ান জিভ দিয়ে। ইয় ইয় ইয়, মানে জিভটাকে টেনে নিয়ে যান ওদিকে। ইয় ইয় ইয়, হয়ে গেল। নাকেও বাড়ি খাওয়াচ্ছেন এবং এবার কিন্তু কণ্ঠ আপনার বেশি লাগছে না। ইয়, কণ্ঠ কিন্তু বেশি লাগছে না, লাগছে কি? লাগছে হচ্ছে আপনার তালু এবং নাসিকাকে। পরিষ্কার হয়ে গেল। তারপরে আছে দেখুন দন্ত ন, দন্ত নের উচ্চারণটা, এগুলো আমরা পূর্বেই বলেছি, তবু আরেকবার একটু আলোচনা করে দিচ্ছি। ন, না উচ্চারণটা কি? দন্ত এবং নাসিকা। কোথায় উচ্চারণ করব? দন্ত এবং নাসিকা। দন্ত কি? এই যে দন্ত, না 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 না, হয়ে গেল না উচ্চারণ। তাহলে দন্ত এবং নাসিকা, নাকটাকেও কাজে লাগাতে হবে। শুধু ন বলে দিলাম, ন হবে না, না না, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। হলো। তারপরে কি বলছে? এবার বলছে ম, ময়ের উচ্চারণটা কি? ময়ের উচ্চারণ হচ্ছে ওষ্ঠ এবং নাসিকা। ওষ্ঠ এবং নাসিকা, ওষ্ঠ এবং নাসিকা। যেমন ম ম ম ম ম ম, হচ্ছে ম ম ম। আমরা বাংলায় কি বলি? ম ম ম, এরকম ম বললে হবে না। মা, আসলে উচ্চারণ করা যায় মা, এরকম করে হওয়া উচিত, মা। কিন্তু আমরা বলি কি? মা। আমরা অভ্যস্ত হয়ে গেছি, এটা হচ্ছে বিষয়। তারপরে দেখুন অন্তস্থ ব, অন্তস্থ ব এর উচ্চারণটা কি? দন্ত এবং ওষ্ঠ। ওয়া ওয়া, দন্ত, ওয়া ওয়া, ওষ্ঠ, ওয়া ওয়া, ঠিক আছে? ওয়াটা আপনার মনে মনে থাকছে, ওয়া, ঠোঁট এবং দাঁত, ওয়া ওয়া ওয়া, এইভাবে কিন্তু উচ্চারণ করতে হবে। তাহলে দেখুন, বলুন পরিষ্কার আপনাদের সবার কাছে উচ্চারণ স্থানগুলি? আপাতভাবে যেটুকু পড়া পরিষ্কার হলো?